নমস্কার, চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত। আজ আমরা পৌঁছে গেছি নবান্নের সামনে, নবান্নের চত্বরে পৌঁছে গেছি এবং নবান্নের চত্বরে আজ ডিএ আন্দোলনকারীরা যারা এতদিন ধরে যৌথ মঞ্চে, সংগ্রামী যৌথ মঞ্চে বসছিলেন, আজ তারা এসছেন নবান্নের দরবারে। এমনি নয়, বিনা অনুমতিতে নয়, আদালতের অনুমতি নিয়েই কিন্তু তারা আজকে বসছেন এবং প্রথমে 72 ঘন্টার অনুমতি দিলেও পরে তা আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে এবং সেই ছবি আমি দেখাতে বলবো। এবং এই মুহূর্তে চলছে সেই ধর্ণা মঞ্চ এবং বিক্ষোভ চলছে। এবং আমি কিছু মানুষের সঙ্গে কথা বলবো, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে। আসলে আমি একটাই কথা বলতে চাইছি যে সেটা হচ্ছে গিয়ে এইমাত্র আমাদের একজন দাদা, মানে আমি যে সংগঠন করি সেই সংগঠনের একজন মেম্বার অভিজিৎ দা একটা বিভিন্ন বিষয় বলছিলেন যে সেটা হচ্ছে গিয়ে আমাদের অভিরূপ সরকার এবং দেবনারায়ণ সরকারের মতো তথাকথিত অর্থনীতিবিদরা, ডক্টরেট করা অর্থনীতিবিদরা যখন বলেন যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে কিছু হয় না, তখন হাসতে ইচ্ছা করে। অথচ গতকাল 4% বেড়ে গেল আপনাদের আদালতের যে রায়টা চলে এলো, এত ভয় কিসে? তার আগে তো ঘোষণা হলো না, মুখ্যমন্ত্রী কালকে আসলে এইমাত্র আমাদের একজন সাথী বলছিলেন, না কৌস্তব বাগচি আইনজীবী, উনি একটা রসিকতা করছিলেন যে বাবার পকেট থেকে পয়সা চুরি করলে না 3 দিন না বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না। কাজেই যখনই উনি খবরটা পেলেন যে ওই আমরা অনুমতিটা পেয়ে গেছি এবং এইখানে একটা দরজা খুলে গেছে, উনি 4% দিয়ে মানে ভাবলেন বোধহয় ওই কি বলবো একটা দাবানলের মধ্যে 1 কাপ জল ঢেলে উনি সেটাকে ঠান্ডা করতে চাইলেন। পরিণতিটা কি হলো? সরি, একটু অনেক স্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তাও বলি আগামীকাল 4টে পর্যন্ত চলবে এমন নির্দেশ একদম। হ্যাঁ, অবশ্যই। পরবর্তীকালে যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা মিছিল করবো জানুয়ারির তৃতীয় সপ্তাহ পরবর্তীকালে, তারপর আবার আমরা কর্মবিরতি ডাকবো অথবা ধর্মঘটে যাব। এটা হচ্ছে আমাদের পরবর্তী এটা ঘোষণা করে দেওয়াই আছে। এবং কথা বলবো আরো কয়েকজন আমাদের সঙ্গে রয়েছেন ডিএ আন্দোলনকারীরা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। বয়স হচ্ছে, আপনি সুস্থ থাকুন, অনেক সুস্থতা আপনার কামনা করি। কালকে 4% বেড়ে গেল যখন আপনাদের আদালতের রায়টা কি বলবেন? ভয়ে 4% বেড়ে গেল। হ্যাঁ, উনি তো ভয় পেয়েছেন, কিন্তু আমরা থেমে থাকছি না, আমরা ওটা 4কে 40 করে ছাড়বো, আমাদের এই লড়াই জারি থাকবে। উনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি। আপনার গলায় একদম বসে গেছে, সেটা বুঝতেই পারছি। নবান্নে হঠাৎ করলেন কেন? নবান্ন থেকে কেউ যাচ্ছে না বলে আপনারাই কি নবান্নের কাছে চলে এলেন? হ্যাঁ, অবশ্যই। ওনার সময় হয়নি আমাদের সাথে দেখা করার, তাই আমরা ওনার কাছে চলে এসেছি যাতে উনি আলোচনায় বসে সমস্যার সমাধান করেন। পরে যদি এতেও না মেটে আমরা লাগাতার ধর্মঘটে যাব জানুয়ারি মাসের শেষে। না, আপাতত ওই মহামিছিল এবং ধর্মঘট এইটাই রয়েছে। আগামীকাল 4টে পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলবে, অবস্থান চলবে কোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আগামীকাল 4টে অবধি। আপনারা তো গতকাল অনুমতি নিয়ে এসেছিলেন, তারপরেও আজকে সকালে আমরা শুনলাম যে পুলিশ নাকি সঠিক থেকে বসতেই দিচ্ছে না। এখানে পুলিশ মন্ত্রীও কোনো আইন মানে না, তিনি সংবিধান মানে না, তার পুলিশ তাকেও সেই রকমভাবেই করছে, সেইভাবেই না আইন ভাঙবার, পুলিশই আইন ভাঙছে, যে পুলিশের আইন রক্ষা করার কাজ সেই পুলিশই আইন ভাঙছে। এইভাবেই রাজ্য চলছে, তাই জন্যই তো আমাদের তার বিরুদ্ধে লড়াই আন্দোলন, এবং পুলিশও শেষ অবধি পিছু উঠেছে কোর্টের অর্ডারে এবং আমাদের কথাও বন্ধ করার চেষ্টা করেছিল। আমরা বলেছিলাম যে দেখান এখানে কোথাও নয়েস হচ্ছে, একটা লোক ডেকে আনুন, কোনো লোক ডেকে আনতে পারেনি, কারণ নয়েস হয়েছে, পুলিশ ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। একদম লাস্ট প্রশ্ন, কালকে মুখ্যমন্ত্রী বলছে অনুদান দিচ্ছে, এটা
এটা অধিকার নয়। না, উনি এটা যদি অধিকার না হয় তাহলে উনি দিল্লির থেকে টাকাগুলো নেন কেন কেন্দ্রীয় সরকারের থেকে? আর হচ্ছে দিল্লি বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের পার্মানেন্ট ডিএর অর্ডার করেছেন কেন? তাহলে তাদেরও এটা অধিকার নয়, তাদের ক্ষেত্রে অধিকার, আমাদের ক্ষেত্রে অধিকার নয়, এটা তো হতে পারে না। ওই জন্য হাইকোর্ট বলেছিল যে এই ডিসক্রিমিনেশন চলবে না, এই জন্যই ডিএ লিগাল এনফোর্সেবল রাইট বলেছে। উনি এখন রাজ্যের মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বলছেন 14 লাখ কর্মচারী, বোধহয় 14 লক্ষ কর্মচারী, আগে ছিল 9 লক্ষ কর্মচারী, এখন ছিল 4 লক্ষ কর্মচারী, বলছে 14 লাখ কর্মচারী। এসব মিথ্যা রাজ্যের জনসাধারণ বুঝে গেছে। ওনার এই মিথ্যার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন জারি থাকে। মানে কোর্টে গিয়ে যতটা টাকা খরচ হচ্ছে সেই টাকা হয়তো আপনাদের দিলে অনেক আপনাদের সুবিধে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। জনগণ তো ওনাকে বলেনি যে কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে এসএলপি করো বা ডিভিশন বেঞ্চে গিয়ে মামলা করো। উনি ওনার জনগণের করের টাকা দিয়ে এই নয়ছয় করছেন টাকা, ওদিকেও টাকা চুরি করছেন, আবার এইদিকে করের টাকা যেগুলো আইনিভাবে খরচ করার দরকার বেআইনি খরচ করছেন। আপনারাও গতকাল 4% দিয়ে পেয়েছেন। 4% বেড়ে গেল, আদালতের শুনানি যেই হলো 4% বেড়ে গেল। আপনারা কিছুটা ভয় পেয়ে 4% বাড়িয়ে দিল নাকি? হয়তো পেয়েছেনই, না হলে তড়িঘড়ি এই ডিক্লেয়ারটা হয় না। আমরা আগেও দেখেছি, পূর্ব ইতিহাস বলছে যদি জানুয়ারি থেকে ভোট ডিক্লেয়ার করতেন, জানুয়ারি থেকে এফেক্ট হতো, সেক্ষেত্রে জুনের দিকে হয়তো আগে থেকেই ডিক্লেয়ার করতেন। আসলে 4% দিয়ে জন্য সেটা 2 বা 3 বার করে ডিক্লেয়ার করতেন। ভয় তো পেয়েছেন, তাই তো আজকে আমরা এখানে বসতে পেরেছি। আপনাদের নবান্ন কেন? নবান্ন থেকে কেউ যাচ্ছে না বলে আপনারাই নবান্নের কাছে কথা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কি নবান্ন? একদমই তাই, যে সরকার কোনো প্রতিনিধিকে আমাদের কাছে দীর্ঘদিন 329 দিন ধরে পাঠাতে পারেননি কোনো প্রতিনিধিকে, আমাদেরও কোথাও যেন একটা দায়িত্বের সাথে কর্তব্য জড়িত হয়ে যায় যে আমরা অন্তত তার কাছে পৌঁছাই। তাই আজকে আমরা এখানে নবান্নে পৌঁছেছি, তাও শুধুমাত্র ইচ্ছা মতো এসে বসিনি, মহামান্য আদালতে, উচ্চ আদালতে রায় মেনে এসে এখানে বসেছি। আজকে সকালে আমরা শুনলাম যে প্রশাসন আপনাদের আটকে ছিল এবং স্লোগান দিয়ে বাধা দেওয়া হয়েছিল, অনুমোদিত রয়েছে হাইকোর্টে, শোনা যাচ্ছে। দেখুন, এই সরকার যেভাবে চলছে আমরা আগে দেখেছি যে এই সরকার প্রশাসনকে ব্যবহার করেই সরকারটা চলছে। তো সরকারের যারা আধিকারিক তারা চাইবেন যে প্রতিবাদের যে কণ্ঠ, সেই কণ্ঠকে বারবার স্তব্ধ করার জন্য। তো এই প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ হবে না। নবান্নের যিনি প্রধান রয়েছেন তিনিও বুঝেছেন, প্রশাসনিক প্রধান হিসাবে তিনি বুঝতে পেরেছেন যে আমাদের প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ হবে না। পুলিশকে দিয়ে হয়তো দলদাস করে তারা হয়তো করছেন, কিন্তু অধিকাংশ পুলিশ কর্মী যারা রয়েছেন, প্রায় 99% পুলিশ কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের বঞ্চিত বিষয়ে তারা সমব্যথী এবং তারাও বঞ্চিত, প্রবঞ্চিত। তো তারা আছেন হয়তো সক্রিয়ভাবেই রয়েছেন, কিন্তু সামনাসামনি পারছেন না তাদের সার্ভিস রুলের জন্য। কিন্তু আমরা বিশ্বাসী পুলিশ বন্ধুরা যারা রয়েছেন তারা আমাদের সহকর্মী এবং আমাদের ব্যথায় তারাও সমব্যথী। একেবারেই নয়, যে 4% দিয়েছেন এটা আমাদের অধিকার, যেটা সেটেও আমরা রায় পেয়েছি, মহামান্য উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চে আমরা রায় পেয়েছি, ডিভিশন বেঞ্চেও রায় পেয়েছি, সেটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। যদি এটা আমাদের মৌলিক অধিকার হয়ে না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বা আমাদের ডিভিশন বেঞ্চ তো আমাদের পক্ষে রায় দিতেন না, তাহলে এটা অনুদান কখনোই হতে পারে না। সেটা আমরা বিশ্বাসে আত্মপ্রত্যয়ী যে এটা আমাদের অধিকার, আমরা লড়াই করে সেই অধিকার ছিনিয়ে নেব। আপনাদের এই আন্দোলন আরো সাজালো কতটা হতে পারে? আমাদের দাবিগুলো যতক্ষণ না পূর্ণ হচ্ছে, এর পরবর্তীকালে দেখবেন যে আমাদের দাবি আদায় না হলে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। কি হবে সেটা সময় বলবে, কারণ সময় অনেক বলিয়ান। আজকের যে আমরা এখানে বসেছি সেটা ঐতিহাসিক বিষয়। আজ পর্যন্ত কেউ কোনো সংগঠন থেকে দাঁড়িয়ে এখানে এসে বসতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলতে পারেনি। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এমন একটি প্ল্যাটফর্ম, সারা পশ্চিমবঙ্গের কর্মচারীদের একটা বড় প্ল্যাটফর্ম যেখানে তাদের হয়ে কথা বলে। তাই সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিবাদ করতে জানে, ভয় পেতে জানে না, চোখে চোখ রেখে লড়াইটা করতে জানে। সংগ্রামী যৌথ মঞ্চের একজন সংগ্রামী বন্ধু হিসাবে আরও সংগ্রামী বন্ধুদেরকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলবো, আপনারাও আসুন, আমাদের সাথে আসুন, শরিক হন, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত হন। দাদা, নবান্নের সামনে কেন? অন্য কোথাও তো রাজভবনের সামনেও আপনারা করতে পারছেন, নবান্নের সামনে হঠাৎ কেন? দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দুয়ারে সরকার করছে, কারণ জনগণকে পরিষেবা দেওয়ার জন্য।
আমাদের কর্মচারীদের সরকারটা কোথায় থাকে দেখতে পাচ্ছেন নবান্নে। তাই নবান্নের দুয়ারে সংগ্রামী যৌথ মঞ্চ, যখন আপনার জল পিপাসা পায়, আপনি যদি জল না পান আপনাকে নলকূপটার কাছে বা কুয়োটার কাছে যেতে হয়। আজকে 330 দিন ধরে বসে রয়েছি, মাননীয়া শুনতে পাচ্ছেন না, ওনাকে শোনানোর জন্য ওনার দুয়ারে উপস্থিত হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী 4% বাড়িয়ে দিলেন, কখন নাকি আপনাদের আদালত যখন রায় দিল যে এখানে বসার জন্য, তারপরেই 4% বেড়ে গেল। কিছুটা কি ভয় পেয়ে গেল মুখ্যমন্ত্রী? একদমই তাই, ডর আচ্ছা লাগা। কারণ যেই মুহূর্তে শুনলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ কোর্টের থেকে পারমিশন পেয়েছে ধর্না বসার জন্য, অমনি সেই মুহূর্তে উনি 4% ঘোষণা করলেন, যাতে একটা ললিপপ দেওয়া যায়, যাতে এই আন্দোলনকে শিথিল কিছুটা করা যায়। ভয় পেয়ে এটা করেছেন, আর ভয় যত পাবেন আগামী দিনে ওনার পক্ষে তত মঙ্গল হবে। কারণ আগামী দিনে আমরা 40% যে ডিএ, সেটা না নিয়ে আমরা কিন্তু ফিরছি না। কারণ এই যে ডিএটা, এতে শুধুমাত্র সরকারি কর্মচারীরা উপকৃত হবে না, এর সাথে আর্থসামাজিক ব্যবস্থা উন্নতি হবে। একটা সরকারি কর্মচারীর সাথে অনেকজন জুড়ে থাকে, যেমন ধরুন কৃষি যে কাজ করছে, যে সবজি বিক্রেতা, তার লাভ হবে। বাকি যারা ওনাকে নিয়ে ঘিরে আছেন তাদের এরম বহু মানুষের লাভ হবে। তাছাড়া আরেকটা সব থেকে বড় লাভ হবে, 1% ডিএ বাড়লে 5 টাকা 66 পয়সা শ্রমিক মজদুরদের বেতন বাড়ে। 40% যদি ডিএটা বাড়ে তাহলে প্রতিদিন 226 টাকা 64 পয়সা প্রতিদিন একজন শ্রমিকের বাড়বে, মাসে 6000 টাকা বেতন বাড়বে। তাহলে লড়াইটা শুধুমাত্র আমাদের জন্য নয়, লড়াইটা ওই শ্রমিক কর্মচারী মজদুরদের জন্য, লড়াইটা আগামী প্রজন্মের জন্য। কারণ যে 6 লক্ষ শূন্য পদ রয়েছে, তাতে একদম স্বচ্ছভাবে নিয়োগটা দিতে হবে, যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করার পর সঠিকভাবে চাকরিটা পায়, ঘুষ যেন দিতে না হয়। আরেকটা আছে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ। কন্ট্রাকচুয়াল যেভাবে আপনি নিয়োগ করছেন, সেই কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না, পার্মানেন্ট নিয়োগ করুন। 2000, 5000, 6000 টাকায় চাকরি দেব আর বেকার ছেলেদের ভবিষ্যৎটা নষ্ট করবো, এটা হতে পারে। যাদেরকে আপনি নিয়োগ করবেন তাদের নিয়মিতকরণ করে যোগ্য। দাদা, আপনারা অনুমতি পেয়েছেন, তবুও আজকে সকালে শুনলাম আপনাদের প্রশাসনের তরফ থেকে আটকানো হয়েছে, স্লোগান দিতে বাধা দেওয়া হয়েছিল, এইসব কেন? আদালত মুখ্যমন্ত্রী তো একাধারে পুলিশ মন্ত্রী, তা মুখ্যমন্ত্রী তো কারু কাছে উনি চান না ওনার কর্মচারীরা এখানে এসে যে ধর্ণা হচ্ছে, এটা তো সুখকর বিষয় নয়। এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। আজকে এটা পশ্চিমবঙ্গের লজ্জার দিন যে মাননীয়ার দপ্তরের সামনে তার কর্মচারীরা ধর্নায় বসছে। এই লজ্জা থেকে বাঁচার জন্য যেহেতু কোর্ট পারমিশন দিয়ে দিয়েছেন, উনি চাইছিলেন আমরা যাতে উঠে যাই। পুলিশকে দিয়ে যেন তেন প্রকারে আমাদেরকে ওঠানোর একটা কৌশল নিয়েছিলেন, কিন্তু তাতে উনি ব্যর্থ। কালকে মুখ্যমন্ত্রী বলছেন যে 4% বাড়ানো হলো, এটা কিন্তু ঐচ্ছিক, এটা কোনো অধিকার নয়, এটা হচ্ছে অনুদান। উনি বলতেই পারেন, যেখানে সিঙ্গেল বেঞ্চ, ডবল ডিভিশন বেঞ্চ স্যাট রায় দিয়েছে যে এটা কর্মচারীদের অধিকার, সেখানে উনি কি বললেন না বললেন তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়ব। আপনারা প্রথমে 72 ঘন্টার সময় পেয়েছিলেন ধর্না এখানে বসার জন্য, তারপরে কিন্তু সময়টা কমে গেল ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য। রাজ্য কেন হলো? রাজ্য কোর্টে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা খরচ করছে, সেই পরিমাণ টাকা তো আপনাদের রাজ্য সরকারের কর্মীদের পেছনে খরচ করা উচিত। একদমই, আমরা তো সেটা বারবার বলেছি, জনগণের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস লড়ছে, বিভিন্ন জায়গায় মামলা করছে, কেস করছে, জনগণের টাকা নয় ছয় করে। যদি এত মামলা করার শখ থাকে, নিজের পকেটের টাকাটা খরচ করে মামলাটা করুন না। যে টাকাটা থাকছে জনগণের ট্যাক্সের টাকা, সেটা জনগণের কাজে লাগান, তা করবেন না। জনগণের টাকায় মামলা করে যাবে কোর্টে, আর কোর্টে চড় খেয়ে আবার ফেরত আসবে, আবার সেই কাজটাই উনি পরে হাত জোড় করে পা ধরে কাজটা করাবেন। আপনাদের আরো কি হাজারো কোনো কর্মসূচি রয়েছে? কারণ এটা আমরা দেখলাম, এরপরে আর কি কর্মসূচি রয়েছে আপনাদের? দেখুন, এখন আমাদের এই কর্মসূচির পরে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের চিন্তা ভাবনা আছে লাগাতার ধর্মঘটের পথে হাঁটার, কারণ লাগাতার ধর্মঘট যদি করা হয় সরকার অচল হয়ে পড়বে, বাধ্য হবে সরকার ডিএটা দিতে। 4% বেড়ে গেল, আদালতের যেই আপনাদের রায় চলে এলো যে এখানে 72 ঘন্টা বসতে পারবেন, তারপরে 4% বেড়ে গেল। বিষয়টা হচ্ছে
কালকে যেখান থেকে উনি মাননীয় মুখ্যমন্ত্রী যেখান থেকে ঘোষণাটা করেছেন 4% দিয়ে, আশ্চর্যের বিষয় এটা, একটা ক্রিসমাস ইভের কোনো একটা প্রোগ্রামে উনি গেছিলেন, সেখান থেকে 4% দিয়ে ঘোষণা করাটা কোনো দরকার, জানি না কি করে এখান থেকে হলো। এটা প্রমাণ করছে সরকার প্রচুর চাপে আছেন। কারণ হচ্ছে 330 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চে ব্যানারের আন্ডারে আমাদের শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ চলছে। ওইখানে অনশন হয়েছে, ধর্মঘট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু 330 দিন ধরে এই সরকার আমাদের সঙ্গে বসার একদিনও সময় পাননি। তার কারণ একটাই, সরকার জানে যে উনি সরকার নিজের কাজগুলো ঠিকঠাক করে করেননি বলেই আমাদের সাথে আলোচনা বসতে ভয় পাচ্ছেন। বিষয়টা কি, আমরা মূলত 3টে দাবি নিয়ে লড়াইটা করছি। এক, আমাদের মহার্ঘ ভাতা নিয়ে লড়াইটা করছি। তার সাথে সাথে প্রায় যতগুলো শূন্য পদ আছে, প্রায় 6 লক্ষ শূন্য পদ আছে, সেইগুলোতে স্থায়ী নিয়োগ করতে হবে, তারও দাবি রয়েছে আমাদের। তার সাথে সাথে যারা কন্ট্রাকচুয়াল হিসাবে পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে আমাদের সাথী বন্ধুরা কাজ করছেন, তাদের স্থায়ীকরণ বিষয়টাও রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা, 12টা বছর ধরে কাজগুলো ঠিকঠাক করে করতে পারেননি। যদি কাজগুলো ঠিকঠাক করে করতেন, আজকে ধর্মতলাকে ধর্মতলা বলে কেউ চেনে না, ওইটাকে সবাই ধর্ণাতলা বলে চেনে। আপনারা যদি ঘুরে দেখেন, একদিকে বেকার ছেলেমেয়েরা তাদের নিজের ন্যায্য চাকরির জন্য 1000 দিন পেরিয়ে গেছে, তাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছেন। একদিকে আমরা সবাই সরকারি কর্মচারীরা আমাদেরও ন্যায্য অধিকারের কথা বলার জন্য 330 দিন ধরে ওইখানে মঞ্চ বেঁধে বসতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, সরকার বলেন যে আমরা এগিয়ে আছি, খারাপ কথা বলছেন না, এগিয়ে আছে পশ্চিমবাংলা। কিভাবে এগিয়ে আছে? চাকরি চুরিতে এগিয়ে আছে, ডিএ চুরিতে এগিয়ে আছে, তার সাথে সাথে সাধারণ মানুষের স্বপ্ন চুরি করতে এগিয়ে আছে, কয়লা চুরিতে এগিয়ে আছে, বালি চুরিতে এগিয়ে আছে। এইটা হচ্ছে এগিয়ে বাংলার নমুনা, যেটা গোটা ভারতবর্ষ দেখছে। কিন্তু এমন অমানবিক সরকার কি করে হতে পারে যে তাদের যারা সরকারি কর্মচারীরা যারা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, তার এতগুলো প্রকল্পকে এগিয়ে নিয়ে যায়, আজকে সেই সরকারি কর্মচারীদের টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে, সরকারি কর্মচারীরা আমরা সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে যারা রয়েছি, আমাদের মেরুদণ্ড সোজা আছে বলে চোখে চোখ রেখে লড়াইটা করছি। আর একটা জিনিস জানিয়ে রাখি সরকারকে, আমাদের দাবি দাবা যদি না মেটে, আমাদের আন্দোলন আরো তীব্র হবে। কারণ এটা শুধু আমাদের ন্যায্য অধিকারের লড়াই নয়, এটা আগামী প্রজন্মের জন্য লড়াইটা চলছে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে বাইরের রাজ্যে যাচ্ছে বিভিন্ন কাজ করার জন্য, কেউ ধান পোতার কাজ করছে, কেউ বিভিন্ন রকম কাজ করছে। কেন যেতে হবে বাইরে? প্রশ্নটা ওইখানে। ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছে, পশ্চিমবাংলাতে সরকারি চাকরি দিতে পারছেন না, আমাদের ডিএ দিতে পারছেন না, যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের স্থায়ীকরণ করতে পারছেন না। তখন সরকার কি করে বলে যে আমরা এগিয়ে আছি? লজ্জা লাগা দরকার। এই সরকারের যে 12টা বছর ধরে নিয়ে কাজগুলো ঠিকঠাক করে করতে পারেননি। আরেকটা বিষয় বলি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এক সময় উনি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময়কার সরকারকে উনি বলেছিলেন যে সরকার নিজের রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, তার ক্ষমতা থাকা উচিত নয়। আজকে 2023 সালে আমরাও এই প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করছি যে উনারা কি মুখে, কোন মুখে ক্ষমতায় আছেন নিজের রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে? তাই আজকে আমরা নবান্নের কাছে এসেছি, কারণ হচ্ছে 14 তলা পাশেই আছে, আমাদের গলা আওয়াজ এখানে যাচ্ছে। যতবার যত জোরে জোরে আমাদের গলার আওয়াজ পৌঁছবে, বার্তাটা স্পষ্ট হবে যে সরকারি কর্মচারীরা 1 ইঞ্চিও জমি ছাড়বে না, লড়াইটা চোখে চোখ রেখে করব। কালকে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 4% বাড়বে, তখনই বললেন যে এটা হচ্ছে ঐচ্ছিক, এটা অনুদান, এটা কোনো অধিকার নয়। দুঃখের বিষয়, লজ্জার বিষয়, সরকারের ক্ষেত্রে 6 বার কোর্টে চড় খেয়েছে সরকার। কোর্টে এটা প্রমাণ হয়ে গেছে দিয়ে আমাদের অধিকার।
তবু সরকার কি করে বলে যে এটা অধিকার নয়? যদি অধিকার নয়, যদি আমাদের অধিকার না থাকতো তো হঠাৎ করে কালকে 4% দিয়ে কি করে ঘোষণা করলেন? প্রশ্ন তো উনাকে করা উচিত আছে। উনি যখন বলছেন ডিএ অধিকার নয়, চাপে পড়ে হঠাৎ করে কালকে 4% দিয়ে ঘোষণা করে দিলেন। নিজের স্টেটমেন্ট নিজেকেই ভাবতে হবে, কি কখন বলবো কি বলবো না। কারণ হচ্ছে একদিকে আপনি বলে যাচ্ছেন ডিএ অধিকার নয়, আর একদিকে আপনি কালকে হঠাৎ করে 4% দিয়ে ঘোষণা করে দিয়েছেন। এই জিনিসটা ব্যাপারটা হচ্ছে না, ডিএ রেটটা নির্ধারিত হয় এআইসিপিআই অনুযায়ী। এআইসিপিআই অনুযায়ী যখন জিনিসপত্র বাজারে দাম বাড়ে সেইটাকে মেকআপ করার জন্য ডিএ দেওয়া হয়। সমস্ত রাজ্য নিজের রাজ্য সরকারি কর্মচারীদের 46% দিতে পারছে ডিএ, আর আজকে আমরা পশ্চিমবাংলা সরকারি কর্মচারীরা কাল অবধি 6% দিয়েছিল, কাল রাতে 4% হয়ে ওটা 10%-এ দাঁড়িয়ে আছে। যদি ডিএ কলম থেকে দেখে আমরা সব থেকে এগিয়ে আছি, নিচের দিক থেকে আমরা এগিয়ে আছি। এটা হচ্ছে এগিয়ে বাংলার নমুনা, যে আজকের রাজ্য সরকারি কর্মচারীরা সব থেকে এগিয়ে আছে ডিএ কলমে, পিছন দিক থেকে এগিয়ে আছে। এটা হচ্ছে এগিয়ে বাংলার নমুনা। ধিক্কার লাগা উচিত এই সরকারের, যে নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে পারছেন না। হাইকোর্ট কালকে নির্দেশ দিল, অনুমতি দিল, তারপরেও আজকে সকালে আপনাদের প্রশাসন আটকে ছিল বা স্লোগান দিতে বাধাও দেওয়া হয়েছে, এরকম খবর পাওয়া গেছে। বিষয়টা হচ্ছে পুরো প্রমাণ হয়ে গেছে সরকার কতটা চাপে আছেন সেটা দেখার বিষয়। আজকে সকালে যখন আমরা এখানে আসি ধর্ণা করতে, আমাদের পুলিশ বাধা দেয়। কেন? উপর আমলা থেকে ওনাদেরকে নির্দেশ এসেছিল যে কোনোভাবে হোক সংগ্রামী যৌথ মঞ্চকে এখানে মঞ্চ বাঁধতে দেবেন না। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়ে দিচ্ছেন সরকারকে, এই সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম হাজরা মোড়ে মিছিল বার করেছিল, আর এই সংগ্রামী যৌথ মঞ্চে এখানে মঞ্চ বেঁধে আজকে প্রতিবাদটা করছে। কারণ হচ্ছে ন্যায্য অধিকারের জন্য কথা বলছে সংগ্রামী যৌথ মঞ্চ। মেরুদণ্ড বিক্রি হয়নি বলে আজকে আমরা এখানে বসে অবস্থান বিক্ষোভ করতে পারছি। এই সরকারের, নির্লজ্জ সরকারের লজ্জা লাগা দরকার ছিল। যদি লজ্জা থাকতো আজকে রাজ্য সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হতো না। এই প্রথম নবান্নের চত্বরে 144 ধারা জারি ছিল, এই প্রথমবার আপনারা 144 ধারার অনুমতি পেলেন এখানে বসার, এটাও তো আপনাদের এক প্রকার জয়ই বলতে গেলে। এক প্রকার জয় আছে, কিন্তু এই রাস্তাটা আমাদেরকে দেখিয়েছেন এই রাজ্যের একজন মাননীয়, উনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন যখন রাজভবনের সামনে উনারা অবস্থান বিক্ষোভ করেছিলেন, যেখানে 144 ধারা ছিল। রাস্তাটা উনারাই দেখিয়েছেন, সেই রাস্তাতে আমরাও হেঁটেছি। তাই জন্য 144 ধারা যেখানে ছিল আমরাও কোর্টে গেছি পারমিশন চাওয়ার জন্য, আমরা পারমিশন পেয়েছি। কালকে বিকেলে 4টে অবধি আমাদের অবস্থান বিক্ষোভটা এখানে চলবে। আর বারবার সরকারকে চোখে চোখ রেখে আমরা এখান থেকে জানাবো যে আমরা কতটা বঞ্চিত হয়েছি। শুধু আমরা নয়, সাধারণ মানুষরা কতটা বঞ্চিত হয়েছে, এটা বারবার প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করবো এই মঞ্চ থেকে আমরা। আপনাদের আরো কত পদক্ষেপ রয়েছে পরবর্তীকালে? দেখুন, এখন তো আমাদের যেটা আছে কাল অবধি আমাদের 4টে অবধি ধর্ণা বিক্ষোভ আছে এখানে। যদি তাতেও যদি কোনো কাজ না হয়, হয়তো সেকেন্ড উইকে অফ জানুয়ারি আমরা ধর্মঘটেও যেতে পারি। লাস্টের দিকে জানুয়ারিতে সেকেন্ড উইকে আমাদের মহামিছিল হতে পারে। অনেকগুলো আমাদের কর্মসূচি রয়েছে। সব কিছু এইখানে কিভাবে কি এগোচ্ছি আমরা তার উপরে ভিত্তি করে আমাদের আগামী দিনে কর্মসূচিটা ডিসাইড হবে।